হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু জিএস একাডেমি। স্টুডেন্ট, তোমরা যারা বেঙ্গল পুলিশের প্রস্তুতি নিচ্ছ, তোমরা যারা আমাকে ফলো করো, তাহলে তারা দেখবে যে আজকে আমরা টেলিগ্রাম চ্যানেলে একটা বেঙ্গল পুলিশের ফুল মক টেস্ট দিয়েছি 85টি প্রশ্নের, এবং এটা হলো মক টেস্ট নাম্বার 3। তো এই মক টেস্ট নাম্বার 3 আজকে আমরা ভিডিও সলিউশন করব। তো প্রথম ভিডিওতে তোমরা ম্যাথ এবং ইংলিশ এর সলিউশনটা পাবে। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণটা দেখবে এবং দেখবে ম্যাথ কিভাবে তোমাদের পরীক্ষার সময় করতে হবে, যাতে তুমি অল্প টাইমের মধ্যে সম্পূর্ণ ম্যাথটাই কভার করতে পারো। ঠিক আছে? আর অবশ্যই বারবার বলছি, এখানে আমি লিখেই দিয়েছি, পরীক্ষাটা আগে দেবে, নিজেকে যাচাই করো, তারপরে কিন্তু সলিউশনটা করবে, দেখবে। ঠিক আছে? তো চলো দেখে নেওয়া যাক আজকে কি কি প্রশ্ন ছিল। তো মক টেস্ট 3-র প্রথমেই অঙ্ক দেওয়া হয়েছিল 25টা, যার সমাধানগুলো আমরা এখন করব। তো প্রথম প্রশ্ন বলছে, একজন সেনাপ্রধান 36,562 সেনাদের নিয়ে একটি বর্গরূপ গঠন করতে চান। আচ্ছা, মানে বর্গাকারে সাজাতে চান। কিছু সেনা আছে যাদেরকে বর্গাকারে সাজাতে চান, মানে এই দিকে যতগুলো লোক রাখবো আমি, এই দিকেও ঠিক ততগুলোই লোক রাখবো, তাকেই বলা হয় বর্গরূপ। বর্গরূপ মানে কি, এই দিকেও যত, এই দিকেও তত। গঠন করার পর তিনি দেখলেন কিছু সেনা অব্যাহত থেকে গেল, মানে কিছু সেনা দেখা যাচ্ছে এরকম যেই সাজানো হয়ে গেছে, কিছু সেনা পড়ে রয়েছে, কিছু সেনা বাইরে পড়ে রয়েছে, বাকিরা সব সেজে গেছে। অব্যাহত সেনার সংখ্যা কত? তাহলে যারা পড়ে রয়েছে তাদের সংখ্যাটা কত? তাহলে যারা বর্গরূপে সেজে গেছে তারা নিশ্চয়ই কোনো একটা সংখ্যার স্কোয়ার হবে। যারা বর্গরূপে সেজেছে মানে কি, বর্গের ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর দৈর্ঘ্য প্রস্থ তো যেহেতু একই হয়, মানে এ হলে এদিকেও এ সংখ্যক লোক সাজবে, তাহলে মোট কত সংখ্যক লোক সাজবে? এ স্কোয়ার। আর কিছু এক্সট্রা পড়ে আছে, এ স্কোয়ার প্লাস এক্সট্রা কিছু। এই এক্সট্রা যে ব্যক্তিরা, এরাই তো তোমার 36,562, তাই তো? তাহলে এই যে আমি এই এক্সট্রাটা যদি আমি বাদ দিয়ে দিই, এর থেকে এই এক্সট্রাটা যদি বাদ দিয়ে দিই, বা যেটা পড়ে রয়েছে, তাহলে সেটা একটা কি সংখ্যা আসবে? বর্গ সংখ্যা। সেটা কি সংখ্যা আসবে? বর্গ সংখ্যা। তাহলে আমি বলবো যে এই এক্সট্রাটাই তো বের করতে দিয়েছে, এই যে 36, 65, 81, 97, এগুলোই তো এক্সট্রা, তাই না? তাহলে এই এক্সট্রাগুলো যদি আমার 36 হতো সাপোজ, তাহলে আমি পরীক্ষার সময় কি করব? এই অঙ্কটাকে আমি কি বর্গমূল করব? 3, 6, 5, 6, 2 এর কি ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করব? হ্যাঁ, তুমি চাইলে করতেই পারো। তাহলে যদি করি তাহলে কি করব দেখো, বর্গমূল করার জন্য লাস্ট দুটো জোড় আমি তৈরি করলাম, তাহলে পড়ে থাকলো 3টে সংখ্যা। তাহলে তুমি নিশ্চয়ই 365-র কাছাকাছি একটা বর্গ সংখ্যা বলতে পারবে। হলো 18, 324 হয়, আর 19 হয় 361, আর 20 হয় 400। তাহলে আমি 19 বাদ দেবো। তাহলে 19 যদি আমি বাদ দিই তাহলে 361 হবে। তাহলে পড়ে থাকলো আমার কত? 4। আর পুরো জোটটাকে মনে করো নামিয়ে দিলাম 6, 2। এইবার ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করার নিয়ম হলো, এই যে 19 যেটা বাদ গেছিলো এর ডবল এদিকে লিখতে হবে। তাহলে 19 দুগুণে কত হয়? 38। এইবার তুমি যদি 2 বাদ দাও, এখানে সাপোজ যদি আমি 2 লিখি, তাহলে আগে 1 লিখে দেখাই, কেননা একই যাবে। 1 যদি আমি লিখি তাহলে এদিকেও একটা লিখতে হবে, আর এখানেও একটা লিখতে হবে। এবার 1 দিয়ে যদি আমি গুণ করি তাহলে 381 হয়। সাপোজ যদি তুমি এখানে 2 বাদ দিতে, তাহলে 2, 3 দুগুণে 600 হয়ে যেত, তাহলে সেটা কিন্তু হতো না। তাহলে এটা বাদ দিলে পরে হচ্ছে 1 আর 8, আর কত হলে 16 হবে? 8, 8, 16, মানে 81 জন এক্সট্রা পড়ে রয়েছে। তাহলে আমি বলবো যে কতজন এক্সট্রা পড়ে রয়েছে? 81 জন। তাহলে অপশন সি হলো আমার এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? যেহেতু অনেকগুলো প্রশ্ন আমি এইভাবে সমাধান করে চলে যাই, তোমাদের যে অঙ্কের শর্ট সিরিজ হয় তোমরা দেখো যে ডেইলি থাকে, ওতেও আমি এই ধরনের একটা অঙ্ক নেবো এবং তোমাকে বলবো যে সেকেন্ডে কী করে এই অঙ্কের উত্তর দেওয়া যেত। ঠিক আছে? তো এখন আমরা তাড়াতাড়ি করে পরের অঙ্কে চলে আসছি।
একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলেছে যে 108 বর্গ সেন্টিমিটার, এর বলছে যে প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 3 সেন্টিমিটার বেশি। তাহলে আয়তক্ষেত্র বলতে আমরা বুঝি এই ধরনের কোনো একটা চিত্র যার একটা দৈর্ঘ্য থাকে এক্স মনে করো আর প্রস্থ থাকে মনে করো ওয়াই, দৈর্ঘ্য বেশি হয় সেই মোতাবিক এখানে তোমার দৈর্ঘ্য বলে দিয়েছে 3 সেন্টিমিটার প্রস্থের থেকে বেশি। তাহলে আমি যদি 108কে তার মানে কি ক্ষেত্রফল মানে কি বোঝায় বলো, ক্ষেত্রফল মানে কি বোঝায়, এক্স ওয়াই দৈর্ঘ্য গুণ প্রস্থ, এবং দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে গ্যাপ কত, তুমি বলছো যে 3 দাদা, 3 গ্যাপ। তাহলে এই 108কে তুমি কি ভাঙতে পারো 3-এর গ্যাপের দুটো সংখ্যায়? তুমি বলে দাদা 9 দিয়ে যদি আমি কাটি, 9কে 9, 9 দুগুণে 18, 9 বারং 108 হয়। তাহলে 12 গুণ 9 করলে আমি দেখছি 108 হয়, আর যাদের মধ্যে গ্যাপটা কত 3, তাহলে আমি ঝম করে বলে দেবো যে দৈর্ঘ্য হলো 12 আর প্রস্থ হলো 9 ছোটটা। তাহলে কোনটা চেয়েছিল, দৈর্ঘ্য চেয়েছিল, তাহলে আমি 12ই টিক মেরে বেরিয়ে যাব। তাহলে কি করলাম সেটা নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরেছো। অনেকে কি করবে, একটাকে এক্স ধরবে আর একটাকে x+3 ধরবে, ইজ ইকুয়াল টু 108 করবে, তারপরে কিন্তু করবে কি সেই দ্বিঘাত সমীকরণ। এই সমস্ত মানে নিয়ম তোমরা দিন দিন ছাড়ো, কিন্তু বারবার বলছি পরীক্ষা আসলে চটজলদি এইভাবে করে বেরিয়ে যাবে। আচ্ছা, যদি কোনো অঙ্ক একবারে না বুঝতে পারো তাহলে একটুখানি আগিয়ে নিয়ে আরেকবার দেখে নেবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে যদি কোনো অঙ্কে তোমার সমস্যা হয়ে থাকে। এই যে অঙ্কটা 3 দাগের, এটা বারবার বেঙ্গল পুলিশের পরীক্ষা আসে কিন্তু, এবং এখানে প্রশ্নের সিলেকশন তোমরা দেখলেই বুঝতে পারবে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে এগুলো ভীষণ রিপিটেড প্রশ্ন, ঠিক আছে, যে কোনো জায়গা থেকে চট জলদি কোনো প্রশ্ন বানানো হয়নি, এটা খুব বুঝে শুনে পুরো সেটটা কিন্তু বানানো হয়েছে, যেটা দিলে তোমার প্রচণ্ড লেভেলের মানে কনফিডেন্স কিন্তু বেড়ে যাবে। যার স্কোর তোমার মনে করো 85-র মধ্যে অন্ততপক্ষে 55+ চলে আসছে, সে কিন্তু খুবই ভালো কনফিডেন্ট থাকতে পারো, ঠিক আছে। কোনো ঘড়িতে 4টা ঘন্টা বাজতে 4 সেকেন্ড সময় লাগে, তাহলে 8টা ঘন্টা বাজতে কত সময় লাগবে? তাহলে এই কথাগুলোর মানে কি আগে বুঝতে হবে। কেউ যেন এটা এরকম করে দিও না 4টা ঘন্টা বাজতে 4 সেকেন্ড, তাহলে 8টা ঘন্টা বাজতে 8 সেকেন্ড, যদিও 8 সেকেন্ড অপশানে ছিল না। দেখো এটার বিষয়টা একটু ভালো করে বুঝতে হবে, যে 4টার ঘন্টা মানে মনে করো পেন্ডুলাম ঘড়িতে 4টে বেজেছে, তুমি কি করে বুঝবা? 4বার ঢং 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 করবে, 1 2 3 4, 4বার কিন্তু ও হলো বাজবে, তাহলেই তুমি বুঝতে পারলে না 4টে বেজেছে। যদি 5বার ঢং ঢং শব্দ হয় তুমি বলবে যে তাহলে 5টা বাজলো। এবং এই যে বাজলো 4বার ঢং ঢং বাজতে ওর একটা সময় নিল না, তাহলে এই যে সময়টা নিল, এই যে দুটো ঢং ঢং বাজতে এর মধ্যে একখানা একটুখানি থেমেছিল, কিন্তু তাহলেই তুমি বুঝতে পেরেছো যে এইটা বাজলো আর এইটা বাজলো। কি করে তুমি দুটোকে ডিফারেন্স করছো, কারণ এর মধ্যে একটা সময়ের গ্যাপ ছিল, তাই। তাহলে এর মধ্যে একটা সময়ের গ্যাপ ছিল আর এর মধ্যেও একটা সময়ের গ্যাপ ছিল, যে 4টে ঢং ঢং করে বেজেছে না, এর মধ্যে 3টে সময়ের গ্যাপ ছিল। তাহলে আমি বলবো 3টে গ্যাপ এইটা পেয়েছো যখন 4টা বেজেছিল, তোমার ঘড়িতে 4টে বেজেছিল, তাই তো। এবার 8টা বাজাতে চাও, তাহলে 8টা না না সরি ভুল হয়ে গেল এখানে লিখতে, 3টে গ্যাপ, 3টে গ্যাপ পেয়েছিলে, 3টে গ্যাপ পেয়েছিলে যখন কি না ঘড়িতে 4টা বাজে, হ্যাঁ 4টাই বাজে মনে করো। এইবার ঘড়িতে 8টা বাজে, তাহলে 8টা যদি বাজে তাহলে কত সময় লাগবে, তাই তো। আচ্ছা এখানে 4 সেকেন্ড লিখব, 4 সেকেন্ড সময় লাগবে, সেকেন্ডটা লিখব। তাহলে 4টা বাজে মানে, 4টা বাজে মানে তুমি বলো 3টে গ্যাপ, 4টে বাজে মানে কয়টা গ্যাপ, 3টে গ্যাপ, তার জন্য 4 সেকেন্ড সময় লেগেছে। এবার তোমাকে জিজ্ঞাসা করেছে 8টা বাজে ঘড়িতে, 8টা বাজে মানে এই যে 8বার ঢং ঢং করবে, আর তাদের সময়ের গ্যাপটা কত আসবে 7বার, 7খানা গ্যাপ। তাহলে 7খানা গ্যাপে কত সময় আসবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে তুমি বলো 3টে গ্যাপে 4 সেকেন্ড, একটা গ্যাপে 4/3, আর 7টা গ্যাপে 7 দিয়ে গুণ, তাহলে 4 7 28/3। তাহলে 3 দিয়ে যদি ভাগ করি 3 নং 27, পড়ে থাকলো 1/3 সেকেন্ড।
তাহলে 9×1/3 সেকেন্ড, অপশান বি হলো আমার এক্ষেত্রে সঠিক অ্যান্সার। চলে আসি তার পরের প্রশ্ন। একজন ফল বিক্রেতা তার সমস্ত কমলালেবুর 1/4 অংশ এবং অবশিষ্টের 4/15 অংশ অপর এক ক্রেতার নিকট বিক্রয় করেন। তারপরেও তার কাছে যদি 33টি কমলালেবু থেকে যায়, তাহলে দ্বিতীয়জন ক্রেতা কতগুলো কমলালেবু ক্রয় করেছিলেন? এই হলো আমার প্রশ্ন। তাহলে একজন ফল বিক্রেতার কাছে সমস্ত কমলালেবুর 1/4 অংশ এবং অবশিষ্টের, এই যে অবশিষ্ট কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে এখানে কিন্তু তার মানে প্রথমেই এত অংশ কারোর কাছে বিক্রি করেছে আর এত অংশ অপর আর একজন ক্রেতার কাছে বিক্রি করেছে। এটা হলো দ্বিতীয় ক্রেতা, আর এই অংশটা যেটা নিয়েছে সেটা প্রথম ক্রেতা, আর তারপরেও 33টা কমলালেবু পড়ে আছে। আমি বলবো যে যখনই এই ধরনের অঙ্ক থাকবে তুমি ভগ্নাংশ দুটোকে আগে লিখে নাও, 1/4 অংশ আর একটা 4/15 অংশ, এবং তুমি ধরে নাও এই নিচের দুটোর গুণফল, অর্থাৎ 4×15 কত, 60টাই হলো ওর কাছে কমলালেবু ছিল, মনে করো 60 ইউনিট বা 60x ধরে নাও। হ্যাঁ, তাহলে এই 60x মধ্যে প্রথমে আমি 1/4 অংশ লিখছি। 1/4 অংশ মানে কি, 4×15 60, তাহলে 15xটা মনে করো প্রথম ক্রেতাকে বিক্রি করে দিল। তাহলে এবার বলেছে অবশিষ্ট, অবশিষ্ট মানে কত বলো তুমি, 60x থেকে 15x চলে গেলে 45x থাকে। সেই 45x মধ্যে তুমি বলছো যে 4/15 অংশ আর একটা ক্রেতাকে বিক্রি করেছে। এই 15 দিয়ে কাটলে 3×15 45, তাহলে 3×4 12x আর একজন ক্রেতাকে বিক্রি করেছিল। আর তাহলে পড়ে থাকলো কত, তুমি বলবে যে 60x তো ওর কাছে ছিল, যার মধ্যে ওর বিক্রি হয়ে গেছে 15x আর একটা কত এক্স বলো, 12x, এগুলো বিক্রি হয়ে গেছে, মানে 27x বিক্রি হয়ে গেছে। তাহলে ওর কাছে পড়ে আছে আর 33x পড়ে আছে, 33x। আর এই 33x এর ভ্যালুই বলে দিয়েছে 33টা, তাহলে x এর ভ্যালু কত, তুমি বলবে একটা। আর আমাকে জিজ্ঞাসা করো যে দ্বিতীয় ক্রেতার কাছে তো 12x বিক্রি করেছিল, তাহলে আমি বলবো 12x = 12। x এর ভ্যালু যদি 1 হয় তাহলে 12x এর ভ্যালু কত হবে, 12। তাহলে অপশান সি হলো সঠিক অ্যান্সার। এর পরের অঙ্কটা যদি তোমরা দেখো কি বলছে দেখে নি। ট্রেনের একটা অঙ্ক। 162 মিটার লম্বা একটি ট্রেন একটি প্ল্যাটফর্ম অতিক্রম করলো 44 সেকেন্ডে 54 কিমি/ঘন্টা গতিতে। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? দেখো, কোনো একটা ট্রেন যখন একটা প্ল্যাটফর্ম অতিক্রম করে, মনে করো এরকম একটা প্ল্যাটফর্ম রয়েছে, তাহলে এক্ষেত্রে ট্রেনের দৈর্ঘ্য যোগ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুটোই কিন্তু অতিক্রম করতে হয়। তাহলে এখানে বেগ যেটা বলেছে সেটা 54 কিমি/ঘন্টা, তাই তো? তাহলে সেটাকে যদি মিটার/সেকেন্ডে নিয়ে যায় 5/18 দিয়ে গুণ হবে। তাহলে 54 × 5/18 যদি করি, তাহলে 18 দিয়ে কাটলে 3×8 = 54, 3×5 = 15 মিটার/সেকেন্ড। কেন মিটার/সেকেন্ডে নিয়ে যাচ্ছি, যেহেতু এগুলো সব সেকেন্ডে আছে তাই। তাহলে আর সেই ট্রেনটা কত সময়ে অতিক্রম করেছে, 44 সেকেন্ডে। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত, আমি ডিস্টেন্সটা বলবো এক্ষেত্রে বেগ ইন্টু সময় মানে 15 হলো বেগ আর সময় হলো 44 সেকেন্ড। তাহলে তুমি বলবে যে ডিস্টেন্স বলতে অ্যাকচুয়ালি ট্রেন প্লাস কিন্তু প্ল্যাটফর্ম, তাই না? ডিস্টেন্স বলতে এখানে কি, ট্রেন যোগ প্ল্যাটফর্ম। আর ট্রেনের দৈর্ঘ্য তো বলেই দিয়েছে 162 মিটার লম্বা ট্রেন। তাহলে আমি একটু বসিয়ে দিই, 162 যোগ প্ল্যাটফর্ম পি = 4×15 = 4×15 তার মানে 6×6 = 660। তাহলে প্ল্যাটফর্ম = আমি বলবো বাদ দিলে হবে 8, 6, 9 আর এখানে 2, 4, 498। তাহলে 498 মানে অপশান এ হলো এক্ষেত্রে সঠিক অ্যান্সার, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। চলে আসি তারপরের অঙ্কে। 2টি লোক আর 7টি বালক মিলে একটা কাজ করছে 4 দিনে। 4টি লোক আর 4টি বালক ওই কাজ করছে 3 দিনে। তাহলে জিজ্ঞাসা করেছে লাস্টে একটি লোক ওই কাজ কত দিনে সম্পূর্ণ করবে। তাহলে তোমরা দেখে নাও, এখানে 2টি লোক মানে ম্যান মনে করো, আর 7টি বালক বয় মনে করো, একটি কাজ করছে কত দিনে, 4 দিনে। আর একটা কথা বলেছে 4টি লোক 4 ম্যান আর 4 বয়, তাই তো? 4 বয় সেই একই কাজ করছে 3 দিনে।
তাহলে লাস্টে আমাকে জিজ্ঞাসা করেছে যে এখানে একটি লোক কতদিনে করবে, মানে একটি ম্যানের এক্ষেত্রে কত সময় লাগবে, একটা ম্যানের কত সময় লাগবে, এই হলো আমার অঙ্ক। এই অঙ্কগুলো থাকলেই তুমি চটজলদি কি করবে পরীক্ষার সময়, 2 ম্যান যোগ 7 বয়, 7 বয় ইন্টু 4 করে দেবে, প্রথমে যেটা রয়েছে 4 ইজ ইকুয়াল টু লিখে দেবে একইভাবে 4 ম্যান প্লাস 4 বয় ইন্টু 3, ওরা 3 দিনে করছে। এটাই হলো মোট কাজ, এটাই হলো মোট কাজ। এইবার তুমি বলবে 4 ম্যান, এই 4 দুগুণি কত হয় 8, 8টা ম্যান, আর এইদিকে 3 4ই 12টা ম্যান, বাদ দিলে 8 থেকে 12 থেকে 8 বাদ দিলে কত হয় 4টে ম্যান হয়ে গেল। আর ইজিক্যাল টু লিখবে 4 7টা 28টা বয়, আর 4 3 4ই 12টা বয়, তাহলে 28 থেকে 12 বাদ দিলে কত হবে 16টা, 16টা বয়। তাহলে ম্যান বাই বয় আমি লিখতে পারি যে 16/4, 16/4, তাহলে 4 4 আর 4 4 16, তাহলে ম্যান ইজ ইকুয়াল টু কত বেরোলো, এই উপরেরটা মানে হলো 4, আর বয় ইজ ইকুয়াল টু কত বেরোলো 1। এর মানে আমি বলতে পারি যে মানুষটা 4টে কাজ করে আর বালকটা একটা কাজ করে। ঠিক আছে, এবার এই পুরো কাজটাই করাতে হবে কাকে, একটা ম্যানকে দিয়ে। তাহলে আমি যে কোনো এক জায়গায় এই এম আর বি এর মান পুট করে দিই, তাহলে মোট কাজটা আমি এখান থেকে আমি পুট করে পাই। তাহলে 2খানা ম্যান ছিল, 2 গুণ ম্যান মানে কত, এম মানে কত 4, যোগ 7খানা বয় ছিল, তাহলে 7 গুণ কত লিখবো, বয় মানে 1, ইন্টু কত লিখবো বলো, ইন্টু লিখবো 4। এই যে প্রথমে এইটুকু জায়গাকে আমি পুট করেছি, এইটুকু জায়গায় এম আর বি এর মানটা পুট করে দিয়েছি। ঠিক আছে, ইন্টু হবে এটা, ইন্টু 4, তাহলে এখানে ইন্টু 4 করে দিলাম। আর এই কাজটাই পুরো কাজটাই কে করবে, একজন ম্যান, আর ম্যান মানে আমরা জানি 4, ক্ষমতাশালী, ধরে নিই এক্স দিনে করবে, ধরে নিই এক্স দিনে করবে, তাহলে 4 আর এই 4 কেটে গেল, তাহলে এক্সের ভ্যালু বেরোচ্ছে 4 দুগুণি 8 যোগ 7 7, 8 আর সাথে কত হয় 15 দিন, তাহলে 15 দিন, অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার। চলে আসি তারপরের প্রশ্নগুলোতে। একটি কলেজে 65% ছাত্র ক্রিকেট, 40% ছাত্র টেনিস আর 25% ছাত্র ক্রিকেট এবং টেনিস উভয়েই খেলতো, তাহলে কত শতাংশ শিক্ষার্থী ক্রিকেট অথবা টেনিস কোনোটিই খেলতো না? আচ্ছা, তোমরা একটা বিষয় তো তোমরা সকলেই জানো যে এই ধরনের অঙ্কগুলো কিন্তু ভেন ডায়াগ্রামে করতে হয়, এবং কোনো একটা ক্লাসে কত সংখ্যক স্টুডেন্ট থাকে, তুমি বলবে মোট 100% স্টুডেন্ট থাকে। ঠিক আছে, এইবার দেখো তোমরা যদি একটু লক্ষ্য করো, তাহলে একটা সেকশন আর একটা সেকশন, দুটো সেকশন আছে এখানে। তো ক্রিকেট যদি আমি এই দিকেরটাকে বলি ক্রিকেট, এই দিকেরটাকে যদি বলি ক্রিকেট, আর এই দিকেরটাকে যদি বলি টেনিস, তাহলে ক্রিকেটে কতজন পছন্দ করে ক্রিকেটটা, 65%। আর যদি বলি টেনিস কতজন পছন্দ করে, তুমি বলবে 40%। ঠিক আছে, আর যদি বলি দুটো খেলতেই কারা যায়, তখন তুমি বলবে 25%। তাহলে এই যে 25% লোক যারা হলো দুটোই পছন্দ করে, তাদের নাম কিন্তু এই লিস্টে আছে কিনা বলো, এই যে 65%-এর যে লিস্ট, তার মধ্যে এদের নাম নিশ্চয়ই আছে এই 25 জনের, আবার এই 25 জনের নামটা কিন্তু এই 40%-এর মধ্যেও আছে। তাহলে এই 25 জনের নাম আমি বলবো এই 65 জনের মধ্যেও আছে 65%, আবার ওই 40%-এর মধ্যেও আছে। তাহলে 25 জনের নাম কিন্তু এখানেও একবার করে ডাকলাম, এখানেও একবার ডাকলাম, তাহলে ডবল কাউন্টিং হয়েছে না, তাই আমি একবার 25% বাদ দিয়ে দিলাম। তাহলে আমি বলবো যে কারা খেলাধুলা করে সেটা বেরিয়ে যাবে, তাহলে কারা মানে সব খেলাধুলা করে, দুটো খেলার মধ্যে নাম আছে যাদের, তাদের নামটা বেরিয়ে যাবে। কিন্তু 65%-এর নাম এখানে রেখেছি, 40%-এর নাম এখানে রেখেছি, তার মধ্যে 25% দুবার ডাকা হয়ে গেছে, তার জন্য একবার বাদ দিয়েছি। দিয়ে আমি দেখলাম যে এটা যোগ করলে 80% হয়, কত হয় 80%। তাহলে 80% যে ছেলে মেয়েদের নাম ডাকা হয়েছে যারা খেলাধুলা করে, তাহলে বাকি পড়ে থাকলো কত, 100% থেকে যদি 80% বাদ দিই 20%, তাহলে এই 20% কিন্তু কোনো খেলাই করে না,
ঠিক আছে, এদের নাম কিন্তু কোনো খেলাতেই ডাকা হয়নি। তাহলে আমি বলবো যে কোনোটি খেলতো না কারা, 20%। অপশান এ হলো সঠিক অ্যান্সার। চলে আসবো তার পরের প্রশ্ন। যথাক্রমে 2, 4, 6, 8 সেকেন্ডের ব্যবধানে 4টি ঘন্টা বাজে। দুপুর 12টায় এরা একসাথে বেজেছিল, আর 12:50 মধ্যে তারা মোট কতবার বাজবে? তাহলে এই ধরনের অঙ্কগুলো কি করতে হয়, 2, 4, 6 আর 8 এদের এলসিএম নিতে হয়, এদের লসাগু নিতে হয়, লসাগু। আর আমরা লসাগু করার জন্য ওই সিঁড়ি ভেঙে অনেক বড় বড় করে ওইভাবে করব না। আমরা কি করব, এই যে সবচেয়ে বড় সংখ্যাটাকে আগে নেব। তাহলে 8 হলো সবচেয়ে বড় সংখ্যা, 8-এর মধ্যে 2 নিজেই ঢুকে যায়, 2 দিয়ে 4 দুগুণে 8, 4ও নিজে ঢুকে যায়, 4 দুগুণে 8। 6 কি ঢোকে? তুমি বললে না দাদা 6 তো 6 দিয়ে তো 8কে ভাগ করা যায় না, কিন্তু 6-এর মধ্যে যে 2টা আছে সেই 2টা কিন্তু বেরিয়ে মানে 8-এর ভিতরে ঢুকে যায়। তাহলে পড়ে থাকলো কি 3। তাহলে আমি বলবো যে 3 8 24, এটাই হলো এদের লসাগু। কি করে করলাম আশা করি বুঝেছো। আচ্ছা, তাহলে 24 সেকেন্ডে এরা কিন্তু আবার একসাথে বাজবে। তাহলে ব্যাপারটা যেটা হচ্ছে, একজন 2 সেকেন্ড পরে বাজছে, একজন 4 সেকেন্ড পরে বাজছে, একজন 6 সেকেন্ড পরে বাজছে, একজন 8 সেকেন্ড পরে বাজছে। তাহলে এরা আবার কখন একসাথে বাজবে? এদের লসাগু সময় পরে গিয়ে একসাথে বাজবে, আর সেটা কত আমি দেখলাম 24 সেকেন্ড পর পর ওরা একসাথে বাজবে। এইবার 12টায় একসাথে বেজেছিল, 12টায় একসাথে বেজেছিল, আর 12:50 আবার এরা কতবার এর মধ্যে একসাথে বাজবে? তাহলে তুমি বলবে যে 12টা থেকে 12:50 মানে 50 মিনিটের গ্যাপ, আর 50 মিনিট মানে কত সেকেন্ড? সেটা হলো 50 গুণ 60 সেকেন্ড, তাই না? আর প্রতি 24 সেকেন্ড পর পর বাজছে, তাহলে প্রতি 24 সেকেন্ড পর পর বাজছে, তাহলে কতবার বাজবে? তাহলে কতবার বাজবে? বাজবে আমি লিখব মোট সময় হলো 50 গুণ 60 বাই হলো এই 24 সেকেন্ড দিয়ে ভাগ করি, কেন 24 সেকেন্ড পর পর বাজছে। তাহলে কতবার বাজবে বেরিয়ে যাবে, 12 দুগুণে 24, 12 দিয়ে 5 বারং 60, আর 2 দিয়ে 25 দুগুণে 50। তাহলে 5 25 কত হলো, 125 বার বাজবে। কিন্তু এই অঙ্কগুলো যদি তুমি 125 টিক মেরে দাও, সাথে সাথেই নেগেটিভ খেয়ে চলে আসবে। কেন? তার কারণ হলো এইখানে বলেনি যে প্রথমটাকে বাদ দিয়ে দাও, সেটা কিন্তু বলেনি। 12টার সময় বেজেছে আর 12:50 মধ্যে কতবার বাজে মোট, তাহলে তোমাকে ওই 12টার সময় যেটা বেজেছে ওটাকেও কিন্তু ধরে নিতে হবে, ওটাকেও ধরে নিতে হবে। আর ওটা যদি বাদ দিতে হয় সেটা বলে দেবে যে 12টারটা ধরবা না, তাহলে এখানে কিন্তু আরও এক্সট্রা একবার বাজবে। কেন এক্সট্রা একবার বাজছে? 12টারটাও ক্যালকুলেট করলাম, কেননা 12টার পরে 125 বার, ঠিক আছে, 12টার পরে 125 বার বাজছে, আর 12টারটা ক্যালকুলেট করলে কত হবে, 126 বার বাজবে। তাহলে সেই অনুসারে অ্যান্সার কি আমার নেবে কত, এ হলো সঠিক অ্যান্সার। চলে আসি তার পরের প্রশ্ন। দুটি পাইপ দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 15 ঘন্টা আর 12 ঘন্টায় ভর্তি হয়, ঠিক আছে, 15 ঘন্টা আর 12 ঘন্টায় ভর্তি হয়। একটি পাইপ দ্বারা 4 ঘন্টায় খালিও করা হয়। 3টি পাইপ 8টা 9টা 11টায় চালু করা হয়েছে, চৌবাচ্চাটি কখন খালি হবে সেটা আমাকে বের করতে দিয়েছে। তাহলে এই ধরনের নল চৌবাচ্চার অঙ্কের ক্ষেত্রে আমরা কি করি, প্রথমেই আমি লিখে নেব এ পাইপ যেটা রয়েছে সেটা মনে করো ভর্তি করে, তাই তো, 15 ঘন্টায়। বি পাইপ যেটা রয়েছে সেটাও ভর্তি করে কত ঘন্টায়, 12 ঘন্টায় ভর্তি করে। কিন্তু সি পাইপ যেটা মনে করে রয়েছে এটা কি করে, খালি করে, তাই মাইনাস চিহ্ন দিয়ে রাখলাম। কত ঘন্টায় খালি করে, 4 ঘন্টায়। তাহলে তাহলে আমি বলবো ট্যাঙ্কিতে বা চৌবাচ্চার মোট ক্ষমতা কত, এদের লসাগু। কাদের লসাগু, 15 12 আর 4, 15 12 4-এর লসাগু হয় 60। তাহলে 15 দিয়ে ভাগ করলে 4 15 60, 12 দিয়ে ভাগ করলে 5 12 60, আর 4 দিয়ে ভাগ করলে 4 15 60, ঠিক আছে। কিন্তু এটা কি মাইনাস, এটা মাইনাস, কেননা এইটা কি করে, খালি করে। তো সি চৌবাচ্চাটা সি নলটা কি করে, খালি করে। তাহলে আর এই দুটো কিন্তু ভর্তি করে, ঠিক আছে। এই দেখো এইবার বলছে এ কে খুলেছো, তারপরে বি কে খুলেছো, তারপরে কিন্তু সি কে খুলেছো। তাহলে 8টার সময় এ কে খুলেছো, আচ্ছা 11টার সময় সি কে, বি কে খুলেছো 9টায় খুলেছো বি কে, আর এ কে খুলেছো 8টায়, এ কে খুলেছো কতটায়, 8টায়।
তাহলে এ কত ঘন্টা চললো বলো তো 11টার আগে? এ মোট কত ঘন্টা চললো? তুমি বলো 8টা, 9টা, 10টা, 11টা, 3 ঘন্টা চললো এ। আর 3 ঘন্টা এর ক্ষমতা কত প্রতি ঘন্টায়? 4 জল প্রবেশ করানোর ক্ষমতা। তাহলে 3 গুণ 4 = 12 জল ভরেছে এটা, তাই না? এটা কে ভরেছে? এ। এইবার চলে আসি আমি বি এর ক্ষেত্রে। বি এরটা দেখো তো, বি কিন্তু খুলেছিলে কটার সময়? 9টার সময় বিকে খুলেছিলে, তাই তো? সকাল 9টায়। তাহলে বিকে যদি 9টার সময় খুলে থাকো, তাহলে 9টা, 10টা, 11টা, মানে 2 ঘন্টা। বিকে 9টার সময় খুলেছিলে, এটা বোঝা যাচ্ছে না, এটা 8টা হবে, তাই তো? বিকে খুলেছিলে তুমি 9টায়, আর একে খুলেছিলে 8টায়। বেশ, তাহলে বি 9টা থেকে 11টা, 9টা, 10টা, 11টা, 2 ঘন্টা। আর বিয়ের ক্ষমতা কত? বিয়ের ক্ষমতা দেখছোই যে এখানে 5 রয়েছে, তাহলে 5 দিয়ে আমি গুণ করে দিলাম, 5 দুগুণি 10। তাহলে বি জল ভরেছে 10। তাহলে 11টা যখন বাজলো, সকাল 11টার সময় আমি দেখতে পাচ্ছি ট্যাঙ্কিতে জল ঢুকে গেছে কিছুটা। কত কত? 12 আর 10-এ 22। 22 জল কিন্তু ঢুকেছে, 22 ভর্তি। তাহলে 11টার সময় যখন 3টে পাইপই খোলা রয়েছে, তখন দেখো এ আর বি মিলে মোট কত ক্ষমতাধারী? এ আর বি মিলে 5 আর 4-এ 9 ক্ষমতাধারী, তাই না? আর সি কিন্তু একাই 15টা খালি করে। তাহলে এ বি সি এর যদি আমি মোট ক্ষমতা দেখি, তাহলে দেখব ঋণাত্মক ক্ষমতা। কেন? এ তো 4 ভরে, বি তো 5 ভরে, আর সি তো 15 খালি করে। তাহলে আমি বলবো যে অ্যাকচুয়ালি এরা সবাই মিলে কাজ করলে 6টা করে খালি হবে। তাহলে আমার তো খালি করতে হবে 22টুকুই, কেননা 22টাই ভর্তি হয়েছিল। তাহলে আমি বলবো কত সময় লাগবে? 22/6 ঘন্টা। আর এইটা করলে হয় 2 দিয়ে কাটি, 3 দুগুণি 6, 2 দিয়ে কাটি 11 দুগুণি 22। তাহলে 3 দিয়ে ভাগ করি, 3 × 9, 3 ঘন্টা। আর পড়ে থাকলো হলো 2, তাই তো? 3 × 9 পড়ে থাকলো 10, 11, মানে 2/3। আর এইটাকে যদি মিনিটে করতে চাই, সেটাকে 60 দিয়ে গুণ করে দেবো। তাহলে 3 দিয়ে গুণ কাটলে 3 × 60, তাহলে এত মিনিট। ঠিক আছে? তাহলে আমি বলবো যে কত উত্তর হচ্ছে? 3 ঘন্টা 20 দুগুণি, এখানে 20 দুগুণি কত হয়? 40 মিনিট। তাহলে 11টার পরে 3 ঘন্টা 40 মিনিট, তাই তো? এখানে তো এখন ঘড়িতে 11টা বাজে, তাই না? 11টার পরে 3 ঘন্টা 40 মিনিট পরে এই চৌবাচ্চা পুরোপুরি খালি হয়ে যাবে। তাহলে 11টার পরে 3 ঘন্টা 40 মিনিট, মানে 11টা, 12টা, 1টা, 2টো। তাহলে কটা বাজে তখন? 2:40। তাহলে 2:40-এর সময় তোমার মানে পুরোপুরি চৌবাচ্চা খালি হয়ে যাবে। অপশান ডি হলো এক্ষেত্রে সঠিক অ্যান্সার। চলে আসি তারপরের প্রশ্ন। কি বলছে এই প্রশ্ন? 8.3 মিটার দৈর্ঘ্যের একটি উল্লম্ব পোস্ট 4.15 মিটার দৈর্ঘ্যের ছায়া ফেলে। তার মানে এই মনে করো একটা পোস্ট রয়েছে, এইরকম একটা ছায়া ফেলছে, এর একটা ছায়া পড়ছে। তাহলে পোস্টের ছায়া পড়ছে এখানে, হ্যাঁ। তাহলে পোস্টের দৈর্ঘ্য বলছে যে 8.3 মিটার, আর ছায়া পড়ছে 4.15। একটু যদি এর একটুখানি চোখটা খোলা রাখো, তাহলে দেখবে যে জাস্ট ছায়াটাকে 2 দিয়ে ভাগ করা হয়েছে। ছায়াটা দেখো কিভাবে পেলো? 8.3-কে যদি 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 4 দুগুণি 8, আর 3-কে ভাগ করলে 15, তাই তো? 0.15 হবে 0.3-কে 2 দিয়ে ভাগ করলে। তাহলে 2 দিয়ে ভাগ। তাহলে আমাকে জিজ্ঞাসা করে যে 40 মিটার ছায়া ফেলে, তাহলে সেরা গাছের উচ্চতাটা কত? তাহলে এবার উল্টো চেয়েছে কিন্তু। তাহলে ছায়া বলে দিয়েছে 40, তাহলে গাছের উচ্চতা নিশ্চয়ই 2 গুণ হয়ে যাবে। তাহলে 40 গুণ 2 হয়ে গেলে কত হয়ে যাবে? 40 দুগুণি 80। আর একবার বলছি যে এই পোস্টের যখন ছায়া পড়েছে, তখন 2 ভাগ হয়েছিল। তাহলে ছায়া থেকে পোস্টে যদি ফিরতে হয়, তাহলে 2 গুণ করতে হবে, উল্টো করতে হবে। তাহলে 2 দিয়ে গুণ করলে 80 হবে। অপশান ডি হলো এক্ষেত্রে সঠিক অ্যান্সার। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে খুব। 11 দাগের প্রশ্ন কি বলছে? একটি পূর্ণবর্গ সংখ্যা প্রাপ্ত করতে এত এর সাথে নিম্নলিখিত কোন সংখ্যাটি গুণ করতে হবে? আচ্ছা, পূর্ণবর্গ সংখ্যা মানে কি? যেখানে প্রতিটা মৌলিক উৎপাদক কি থাকবে? জোড়ায় জোড়ায় থাকবে।
যারা জানে না কথাটা লিখে রাখবে। পূর্ণবর্গ হওয়ার শর্ত কি? প্রতিটা মৌলিক উৎপাদক জোড়ায় জোড়ায় থাকতে হবে। তাহলে 864 আমি তোমাকে একটু সিম্পলি করে দিই, 2 দিয়ে যদি করি তাহলে 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 2 দুগুণে 4। 2 দিয়ে যদি করি 2 দুগুণে 4, 2 একে 2, 6 দুগুণে 12। আর এটা তো করে দিই সবটুকু, 2 একে 2, 8 দুগুণে 16। 2 দিয়ে যদি কাটি 5 দুগুণে 10, 4 দুগুণে 8। 2 দিয়ে যদি কাটি 27 দুগুণে 54। 3 দিয়ে যদি কাটি 3 নং 27। আবার 3 দিয়ে যদি কাটি 3 নং 3 ত্রিকে 9। তাহলে আমি বলতে যাচ্ছি যে 864কে যদি তুমি দেখো তাহলে কতগুলো জোড় বানাতে পারছো এর উৎপাদকগুলো। এই দেখো 2-এর একটা জোড় তৈরি হয়েছে, এই যে 2-এর একটা জোড় তৈরি হয়েছে, এই দেখো 3-এর একটা জোড় তৈরি হয়েছে। তাহলে কারা কারা পড়ে রয়েছে? এই একটা 2 আর একটা 3 পড়ে আছে, তাই না? এরা সিঙ্গেল সিঙ্গেল পড়ে আছে, তাহলে এদেরকে জোড় দিতে হবে। জোড় দিলেই কি হয়ে যাবে? এটা পূর্ণবর্গ হয়ে যাবে। তাহলে আমাকে একটা 2 দিতে হবে আর একটা 3 দিতে হবে। তাহলে মোট কত গুণ করতে হবে? 3 দুগুণে 6 গুণ করতে হবে। অপশান ডি হলো সঠিক অ্যান্সার। চলে আসি তার পরের প্রশ্ন। বলছে 8 বছরে যদি 8 বছরের সরল সুদ মূলধনের 40% হয় তবে এর সমান হয়, তবে কত বছরে মূলধন সুদের সমান হবে? মূলধন সুদের সমান হবে, কত বছর পর মূলধন সুদের সমান হবে? আচ্ছা, বলছে যে মূলধনের 40% সরল সুদটা, তাই তো? তাহলে বলছে কত বছর পর মূলধন সুদের সমান হবে। অঙ্কের লেখাটা একটুখানি শুধরে নাও, যা দেখে বুঝতে পারছি একটু সমস্যা আছে এই জায়গাটায়। কত বছর পর সুদ মূলধনের সমান হবে? কি হবে? সুদ মূলধনের সমান হবে, ঠিক আছে? সুদ মূলধনের সমান হবে, এইটা হবে কোশ্চেন। মূলধনের সমান হবে, ঠিক আছে? তাহলে 40% যখন আমি সুদ পাচ্ছি, 40%, তখন আমার সময় লেগে যাচ্ছে 8টা বছর, 8 ইয়ার। আর আমি চাই সুদ পেতে পুরো মূলধনের সমান। আচ্ছা, মূলধন তো সবসময় 100% হয়, তাহলে 100% যদি পেতে হয় আমাকে সুদ, তাহলে কত বছর লাগবে? তাহলে আমি বলবো 8/40 ইন্টু 100 বছর। আর উত্তর তাহলে কত হবে? 8 দিয়ে কাটি 5 8 40, 5 দিয়ে কাটি 5 কুড়ি 100, তাহলে 20 বছর। অপশান এ হলো এক্ষেত্রে সঠিক অ্যান্সার। চলে আসছি তার পরের প্রশ্ন। কি বলছে? কোনো টাকা তার 1/7 বৃদ্ধি পেয়ে 40 টাকা হলে মূল টাকার পরিমাণ কত? তাহলে 1/7 বৃদ্ধি পেয়েছে মানে 1/7 বৃদ্ধি পেয়েছে মানে কি 7-এ 1 বেড়েছে, বেড়ে হয়েছে কত? 8। তাহলে 8-এর ভ্যালুই বলছে যে 40 টাকা, তাই না? 8-এর ভ্যালুই বৃদ্ধি পেয়ে কত হয়েছে? 40 টাকা হয়েছে। তাহলে তুমি বলে 1-এর ভ্যালু কত? 5 8 40। আর চেয়েছে যে মূল টাকার পরিমাণ কত? মূল টাকার পরিমাণ তো নিচেরটা, আগে কত ছিল? 7 ছিল না? তাহলে 7-এর ভ্যালু কত? 5 7 35। একদমই সিম্পল অঙ্ক। এই ধরনের অঙ্কও তোমাদের পরীক্ষায় 2-1টা দিয়ে দেবে, খুব তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে। বলছে যে কোন সংখ্যার 25% এর সাথে 150 যোগ 150 কোনো সংখ্যার 25%-এর সাথে 150-এর 30% যোগ করলে 75 হয়। তাহলে সংখ্যাটি কত? একদম সিম্পলি লিখে দাও, এক্সের 25%, এক্সের 25% এর সাথে যোগ করছো তুমি 150-এর 30%। আচ্ছা, 150-এর 30% মানে 30/100 ইজিক্যাল টুই বলে দিয়েছে 75 হবে। তাহলে এখানে শূন্য একটা শূন্য উপরে কাটলো, এই শূন্য কাটলো। তাহলে আমি বলবো এক্স ইন্টু 25% মানে 25/100 ইজিক্যাল টু আমি লিখবো এই পাশে 75 ইন্টু 75 থেকে বাদ যাবে 3 15 45, ও পাশে গিয়ে বাদ চলে যাবে। তাহলে 25 দিয়ে কাটলে 4 25 100। তাহলে এক্স ইজিক্যাল টু আমি কত বলবো? এইখানে বাদ দিলে কত হয়? 45 যদি বাদ যায় 75 থেকে 30, আর 30 দিয়ে 30-এর সাথে এই 4টা গুণ হয়ে যাবে,
3 4 12 120, তাহলে এক্স এর ভ্যালু কত হলো 120, অপশান বি হলো সঠিক অ্যান্সার। চলে আসছি তার পরের প্রশ্ন। রাম এবং শ্যাম কোনো একটি কাজ একত্রে 6 দিনে করে। আলাদাভাবে একা কাজ করলে রামের যে সময় লাগতো তার চেয়ে শ্যামের 5 দিন কম সময় লাগতো। রাম একাকী কাজ সম্পন্ন করে কতদিন? এই ধরনের অঙ্ক বারবার পরীক্ষা আসে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে তুমি যদি প্রিভিয়াস ইয়ার খোঁজো দেখবে যে প্রচুর পরীক্ষায় এই ধরনের প্রশ্ন পেয়ে যাবে কিন্তু, ঠিক আছে। আর এই ধরনের প্রশ্নগুলো ছেলেমেয়েরা এত জটিলভাবে করে, মানে আমি নিজেই যেহেতু আমার স্টুডেন্টদের দেখি, তো সেই সাপেক্ষে বললাম, তো প্রত্যেকেই কিন্তু এটা তোমরা নিজেরা করেছো। এবার তাহলে সলিউশনটা পরীক্ষার দিন কিভাবে করবে সেইটার উপরে ফোকাস রাখো। দেখো এটা কিভাবে করবে, দেখো হচ্ছে রাম আর শ্যাম এরা কোনো কাজ একত্রে, তো তাহলে রাম যোগ শ্যাম বলবো, রাম যোগ শ্যাম একটি কাজ কতদিনে করে 6 দিনে। যেখানে বলছে যে রাম নাকি আলাদাভাবে করলে রামের যে সময় লাগতো শ্যামের 5 দিন কম সময় লাগতো, তাহলে শ্যামের 5 দিন কম সময় লাগতো, তার মানে শ্যাম যদি এক্স নেয় রাম মনে করো এক্স প্লাস 5 নেবে, তাই তো 5 বেশি রাম। সেক্ষেত্রে দেখো আলাদাভাবে করলে কি বলছে, রামের যে সময় লাগতো তার চেয়ে শ্যামের 5 দিন কম সময় লাগতো, তাহলে দেখো শ্যামের 5 দিন কমই তো, আর রামের বেশি 5 দিন, তাই না? দেখেই বুঝতে পারছো। আর তোমরা একটা কনসেপ্ট তো শিখেছো সময় কার্যের যারা অঙ্ক করেছো, মনে করো এ একটি কাজ করে এক্স দিনে, বি একটি কাজ করে ওয়াই দিনে, তাহলে এ আর বি একত্রে কাজটি করে কত দিনে? তুমি বলবে যে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই দিনে, তাই তো। তাহলে এক্ষেত্রেও আমার একজন যদি এক্স দিনে করে তাহলে একজন এক্স প্লাস 5 দিনে করেছে, তাহলে একত্রে করতে কত সময় নেবে? এক্স ইন্টু এক্স প্লাস 5 বাই আমি লিখবো 2x, মানে দুটো যোগ করলে 2x হয়ে যাবে না, এক্স যোগ এক্স দুটো যোগফল যেহেতু 2x প্লাস 5 দিনে করবে, আর সেটা ইজ ইকুয়াল টু কত লিখবো? 6। আমি জাস্ট তোমাকে বোঝাচ্ছি কিন্তু, হ্যাঁ। এবার দেখো 6-এর মধ্যে দুটো কি কি থাকতে পারে, 6-এর মধ্যে 2 আর 3 আছে, তাহলে এখানে কারটা চেয়েছে? রাম চেয়েছে। রাম মানে কি 5 বেশি, তাহলে আমার অপশানে নিশ্চয়ই এইটা অপশানে ছিল, তাহলে 5 বেশি যদি 10 হয় তাহলে আমি বলবো যে শ্যামের কত লেগেছে, সেক্ষেত্রে 5 দিন কম, 5 দিন যেহেতু কম, তাহলে শ্যামের এক্ষেত্রে কত লেগেছে? 5 দিন কম, মানে হলো 10 দিন। শ্যামের এক্ষেত্রে কত? 5 দিন কম 15 দিন, এক্ষেত্রে 5 দিন কম মানে 3 দিন, তাই তো। তাহলে তুমি বলবে যে দাদা আমি অপশান যদি দেখি, এই অঙ্কগুলো থাকলেই অপশান টেস্ট করবে কিন্তু, বারবার বলছি। তাহলে এক্ষেত্রে তুমি যদি বলি, তুমি বলে যে তাহলে 10 ইন্টু 5 বাই 10 যোগ 5 15, এক্ষেত্রে বলবো 15 ইন্টু 10 বাই 15 যোগ 10 25, আর এক্ষেত্রে লিখবো 20 গুণ 15 বাই 20 যোগ 15 মানে হলো 35, আর এখানে লিখবো 8 গুণ 3 বাই 8 যোগ 3 11। আমি সকলে লিখলাম, তার পিছনে কারণ আছে, তোমাকে বোঝাতে হবে তো নাকি, পরীক্ষা তুমি গিয়ে একদম মানে জাস্ট উড়িয়ে দেবে এরকম তো ব্যাপার না। এইবার দেখো আমি বলছি যে কোন অপশানগুলো তুমি একদমই দেখবে না পরীক্ষার সময়। যেই দেখছো যে 8 থেকে যে 5 বাদ গেলে 3 হচ্ছে, আর 8 আর 3 11 হচ্ছে, এ তো কোনোদিন কাটে না। 8 আর 3 11, এ তো কোনোদিন কাটে না, দেখবোই না ওর দিকে। এখানে দেখো 15 আর 20 যোগ করলে কত হচ্ছে? 35, নিচে যদি 35 চলে আসে, এই 7 5 7 35, 7 তো কোনোদিন কাটবে না এদের সাথে। এই দেখো এখানে 5, এটা কাটতে পারে, 5 5 25, 5 দুগুণি 10, আবার 5 দিয়ে যদি কাটি 3 5 15, তাহলে 3 দুগুণি 6, এই যে চলে এলো 6 দিনে একত্রে। আর এখানেও যদি করি, দেখো 15-র মধ্যে যে 3টা রয়েছে, 3 এটা কিন্তু কারোর সাথে কাটবে না, তাই না? তাহলে এইগুলো হবে না উত্তর, তাহলে কোনটা উত্তর হয়ে যাবে? অপশান বি হলো সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, এই সমস্ত অঙ্ক যেন দ্বিঘাত সমীকরণের পাল্লায় পড়ো না, ঠিক আছে? তাহলে কিন্তু তোমার অনেক সমস্যা হয়ে যাবে। কি বলছি সেটা কিন্তু বারবার শুনে নেও, আর এই ধরনের অঙ্ক আমি শর্টস ভিডিওতে আবারও করে দেখাবো তোমাকে, কতই ভালোভাবে তোমাদের এইগুলো মানে মগজস্থ করতে হবে সেটা আমি অবশ্যই বলবো তোমাদের। 16 দাগের প্রশ্ন কি বলছে? এ আর বি পাত্রে জল মিশ্রিত দুধে দুধ আর জলের অনুপাত বলে দিয়েছে। তাহলে দুটো পাত্র আছে, সেখানে দুটো মিশ্রণ আছে, যে দুটো মিশ্রণ কিসের কিসের মিশ্রণ? দুধ আর জলের।
8:5 অনুপাতে একটা, 8:2 অনুপাতে আর একটা। দুটি পাত্রের মিশ্রণ কত অনুপাতে মেশালে নতুন মিশ্রণে দুধের পরিমাণ হবে এত। তাহলে এই দুটোকে এমনভাবে মিশিয়ে দেবো যাতে দুধের পরিমাণ হবে এত। আচ্ছা, দুধের পরিমাণ যেটা বলেছে সেটাকে যদি তুমি একটু লক্ষ্য করো তাহলে এটা কত, এই পার্সেন্টেজটাকে ভাঙালে কত হয়? তুমি বলবে যে দাদা এইটাকে যদি আমি ভাঙাই তাহলে আমি এখানে পাবো, গুণ করে দিই, হ্যাঁ, 63 গুণ কি হবে 13, তোমাকে আমি এমনি গুণ করাচ্ছি, 3 তেরো 39, আর 6 তেরো কত 78। তাহলে যোগ করলে 9, 8 আর 3 11 আর 8, মানে 819 হচ্ছে। 819 যদি হয় তাহলে এর সাথে 3 যোগ করলে হবে 819 আর 3-এ 822/13, আর পার্সেন্টকে ভাঙলে কত হয়? পার্সেন্ট ভাঙা মানে 100 দিয়ে ভাগ। তাহলে এটা যদি আমি কাটি তাহলে আমি বলবো যে 4 দুগুণে 8, 1 1, আর এখানে যদি ভাঙি তাহলে হবে 50। তাহলে পেলাম কত আমি? 13 দিয়ে কি এটা কাটে? 3 না, 13 দিয়ে তো ওটা কাটবেই না। তাহলে 4 1 1/5 13 65, 650। আচ্ছা, এই যে পার্সেন্টেজটা ভেঙে যেটা পেয়েছি এটা মানে হলো 650 হলো মোট মিশ্রণ, যার মধ্যে এতটুকু কি রয়েছে? দুধ। তাহলে বাকিটুকু কি বলবে? বাকিটুকু আছে জল। তাহলে এদেরকে কি অনুপাতে মেশাতে হবে এটাই আমার এখানকার কোশ্চেন, তাই তো? এখানে আমার প্রশ্ন হলো সেটাই। তাহলে এইগুলো তুমি চাইলে কি করতে পারো, এইগুলো তুমি যে কোনো একটা নিয়ে করতে পারো। মানে দুধ দিয়ে মনে করো আমি করে দিলাম, অ্যালিগেশন প্রসেসে করব, দুধ লিখে নাও। তাহলে প্রথমটার ক্ষেত্রে আমি বলবো দুধের আনুপাতিক ভাগার কত? 8 আর 5-এ কত হয়? 8 আর 5-এ হলো 13, 8 আর 5-এ মোট কত? 13, যার মধ্যে দুধ আছে কত? 8। তাহলে আমি লিখলাম যে প্রথম ক্ষেত্রে 8/13 হলো আমার দুধের পার্সেন্টেজ, মানে আনুপাতিক ভাগার। ঠিক একইভাবে তোমরা বলো তো 8 আর 2-এ কত হয়? 8 9 10, তাই তো, যার মধ্যে এইটার দুধের আনুপাতিক ভাগার যদি আমি এখানে করি, এখানে তো কাটাকুটি চলে যাচ্ছে। আচ্ছা, এই প্রশ্নটাতেই একটুখানি ছেলেমেয়েরা বলছিল যে একটা টার্ম একটু ভুল আছে, এটা না 63 না, এটা 69 হবে, এটা 69 হবে। ঠিক আছে, একটু ঠিক করে নিও তোমরাও, এটা 69 হবে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের 69, 69 পূর্ণ 3/13। তাহলে 69 পূর্ণ 3/13, 69কে যদি আমি 13 দিয়ে গুণ করি তাহলে কত হবে? যদি 70 ধরে নিই, 70 91 910, তাহলে একটা 69 বাদ যাবে। তার মানে হবে 69কে আমি কি করলাম? 70 ধরলাম না, তাহলে একটা 13 বাদ যাবে। তাহলে 13 যদি বাদ গিয়ে যদি আমার আবার 3 যোগ হয়ে যায় তার মানে আমার 900 হচ্ছে, তাই না? তাহলে এই পার্সেন্টেজটাকে যদি আমি ভাঙি তাহলে 900/13 পাবো, 900/13 পাবো, 900/13 পাবো, আর পার্সেন্টেজটাকে ভাঙলে 1/100 হবে। তাহলে এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে গেল। তাহলে এখানে আনুপাতিক যে ইয়েটা আসলো 9/13, কার আনুপাতিক ভাগার? দুধের, দুধের আনুপাতিক ভাগার। আর একটা মিশ্রণে তো আমি দেখলাম 8/13 হয়েছে, আর একটা মিশ্রণে আমি এখানে কাটাকুটি করতে পারি, তাই না? 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8 হবে, আর 2 দিয়ে কাটলে 2 অক্ষে 2 হবে। তার মানে মোট কত? 4 আর 1-এ 5, যার মধ্যে দুধ কত আছে? 4 অংশ। তাহলে আমি এই দিকটাই লিখবো 4/5 অংশ, আর মাঝখানে লিখবো 9/13 অংশ। এইবার তাহলে অ্যালিগেশন করলেই কিন্তু আমার উত্তর চলে আসবে, অ্যালিগেশন করলে উত্তর চলে আসবে। তাহলে অ্যালিগেশন করার ক্ষেত্রে তুমি যখন এরকম ভগ্নাংশ আসবে না, তুমি একটা কাজ করতে পারো, নিচেরগুলোর যে লসাগু সেইগুলো দিয়ে সবাইকে গুণ করে দিতে পারো। তা
তাহলে এখানে 5 13 13 আছে, তাহলে 5 13 কত হয়? 65 দিয়ে সবাইকে গুণ করে দাও, 65 দিয়ে গুণ করে দাও সবাইকে। তাহলে 13 দিয়ে কাটলে 5 13 65, তাহলে 5 8 কত হয়? 40 লিখে দিলাম। আর এখানে 5 দিয়ে কাটলে 5 13 65, 4 13 52 লিখে দিলাম। আর এখানে 13 দিয়ে কাটলাম 5 13 65, 5 9 45 লিখে দিলাম। তাহলে তোমরা জানো অ্যালিগেশনের নিয়ম, এই কোণাকুনি বাদ দিয়ে এদিকে লিখতে হয়। তাহলে 45 থেকে 40 বাদ গেলে কত হয়? 5, এদিকে লিখে দিই। আর 52 থেকে 45 যদি বাদ যায় তাহলে সেটা এদিকে লিখবো। 52 থেকে 45 বাদ গেলে হবে 7, তাহলে 7:5, 7:5 মানে অপশন ডি হলো এক্ষেত্রে সঠিক অ্যান্সার। 17 দাগের প্রশ্নটা দেখবে সবাই। 17 দাগের প্রশ্ন বলছে যে স্রোতের অনুকূলে আর স্রোতের প্রতিকূলে একটি নৌকার বেগ যথাক্রমে 12 আর 8 কিমি/ঘন্টা, তাহলে স্থির জলে 24 কিলোমিটার যেতে নৌকাটি কত সময় নেবে? এ তো একদমই সহজ। এসব তো আমি মানে তোমাদের যেহেতু সলিউশন করাচ্ছি তাই একবার বলছি, না হলে ছেলে মেয়েদের এরকমই বলি যে যখনই অনুকূল আর প্রতিকূল বলবে, অনুকূল মানে কি বোট যোগ স্টিম, তাহলে সেটা কত? 12, আর প্রতিকূল মানে বোট মাইনাস স্টিম, সেটা কত? 8। তাহলে এখানে স্থির জলে নৌকার বেগ বের করতে হবে। স্থির জলে কে চলবে? একমাত্র বোট চলবে না। তাহলে বোটের বেগ যদি বের করতে হয় তাহলে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, মানে 12 আর 8 20/2 মানে 10 কিমি/ঘন্টা। আর এই 10 কিমি/ঘন্টা বেগে যেতে চায় ও 24 কিলোমিটার যেতে চায়। 24 কিলোমিটার যেতে ওর কত সময় লাগবে? 24/10, আর 10 দিয়ে ভাগ করা মানে 1 ঘর আগে পয়েন্ট, 2.4 ঘন্টা সময় লাগবে। অপশান সি হলো সঠিক অ্যান্সার। চলে আসি তার পরের প্রশ্ন, মান নির্ণয় করুন। তাহলে যখনই এই ধরনের অঙ্ক দেয় তখনই আমরা এই 9গুলোকে সেপারেট করে নিই, তাই না? এই যে 999 দেখো সবার সামনে রয়েছে না? তাহলে কতগুলো এরকম 999 আছে তুমি দেখলেই বুঝতে পারবে। 999 আছে এই যে 1 থেকে শুরু করে মোট 6 পর্যন্ত, তাহলে 999 আছে মোট 6খানা। ঠিক আছে, তাহলে এটাকে সেপারেট করে নিলে তাহলে পড়ে থাকলো 1/7 প্রথমটায়, তারপর একটা 2/7, এইভাবে পড়ে থাকবে ডট ডট করে 6/7। এটাকে আলাদা করে দিলাম। তাহলে এইখানে আমি যদি দেখি 1000 থেকে 1 কম, তাই না? 999 মানে কি 1000 থেকে 1 কম, তার মানে 6খানা এরকম আছে। তার মানে 6000 থেকে, মানে এটাকে যদি আমি 1000 ধরতাম, এটাকে যদি আমি 1000 ধরতাম, 1000 থেকে তো 1 কম, তাহলে আমি বলবো যে 1000 যদি ধরতাম তাহলে 6 গুণে 1000 মানে 6000, 6000 থেকে 6 কম, তাহলে মানে 5994। তাই তো? এখানে হয়ে গেল, একবারে গুণ টুন করে মাথা খারাপ করার দরকার নেই। আর এখানে কি বলবো, উপরে নিচে তো লসাগু 7 হয়ে যাচ্ছে, আর উপরে বলবো 1 2 3 থেকে শুরু করে 6 অবধি যোগ। তাহলে 6 অবধি যোগফলের সূত্র তো তোমরা সবাই জানো, 6 × 7/2। তাহলে 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, আর 7 7 কেটে গেল। তাহলে এইটা যোগ করলে 3 যদি যোগ হয় তাহলে 5 9 9, 4 আর 3 কত হবে? 7, তাহলে 5 9 9 7। অপশান বি হলো সঠিক অ্যান্সার। চলে আসি তারপরের প্রশ্ন, বলছে যে জল জমে বরফ হলে আয়তন 10% বাড়ে। তাহলে 10% যদি আয়তন বাড়ে তাহলে আমি 10%কে কি বলবো? 1/10 ভাঙলে হয়, মানে 10 থেকে কত হয়ে যায় বরফ হলে? 11 হয়ে যাবে। আর বরফ গলে, তার মানে এটা কিন্তু জল, এই দিকেরটা কি জল, আর এই দিকেরটা কি বলো? বরফ, বরফ। তাহলে এই বরফটা যখন আবার গলে জলে পরিণত হবে তখন আয়তন আবার কত কমবে? তাহলে তুমি বলো এই বরফটাই যদি গলে আবার জল হয়ে যায়, 10 হয়ে যায়, তাহলে 1 কমবে। কিন্তু এবার 1 যেটা কমবে সেটা কিন্তু 11-র উপর। কেন বলো? 11 থেকে 10 হয়েছে, যেহেতু আগেরবার 10 থেকে 11 হয়েছিল, এবার 11 থেকে 10 উল্টো। তাহলে 100-এ কত? তাহলে পার্সেন্টেজ বের করতে দিয়েছে, 100/11 মানে 9.1/11%। এই ধরনের প্রশ্নগুলো পুলিশের জন্য খুব ফেভারিট। দেখো পরীক্ষায় চলে আসে কিনা এই ধরনেরই প্রশ্ন। দেখো তারপরে বলছে যে দুটি সংখ্যার লসাগু আর গসাগু যথাক্রমে এত আর এত বলে দিয়েছে। একটি সংখ্যা যদি 35 হয় তাহলে অপরটি কত? এটা একদম সিম্পল অঙ্ক, আর সিম্পলই রেখেছি, তার কারণ হলো সিম্পলই আসবে।
বেশি যদি এদিক ওদিকের যদি টেস্ট সিরিজ দেখো খুব কঠিন লাগছে, সে তোমার অত বেশি মাথা ঘামাতে হবে না ওর পিছনে, ও আসবে না ধরে নাও। কেননা 85টা প্রশ্ন করতে হবে, গোল করতে হবে। এবং তুমি দেখো ট্রেন্ডটা দেখো, কি প্রশ্ন আসছে পরীক্ষায়, একদম সহজ প্রশ্ন আসছে, শুধু স্পিড বাড়াতে হবে তোমাকে। কি জানো তোমরা জানো যে দুটি সংখ্যার গুণফল, একটা 35 আর একটা ধরে নিলাম আমি এক্স, দুটি সংখ্যার গুণফল ইজিক্যাল টু লসাগু গুণ গসাগু, তার মানে 315 গুণ কত, আমি 7 লিখে দেবো, 7 দিয়ে কেটে দাও, 5 7 35, আর 5 দিয়ে এখানে কেটে দাও, 5 6 30, 3 5 15। তাহলে এক্স ইজিক্যালটা আমি কত বলবো, 63। তাহলে আর একটা সংখ্যা কত, 63, অপশান সি হলো সঠিক অ্যান্সার। চলে আসি তারপরের প্রশ্ন। বলছে একটি ব্যাগে 1 টাকা 25 পয়সা আর 50 পয়সার মুদ্রা, ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা জানোই যে এই ধরনের পয়সার অঙ্ক কিন্তু খুব পরীক্ষায় এসে থাকে, রাজ্য সরকারের পরীক্ষায় বিশেষ করে। তাহলে এখানে কিন্তু 1 টাকা আছে, 25 পয়সা আছে আর 50 পয়সা আছে, যাদের অনুপাতটা বলে দিয়েছে, একটা হলো 3, একটা বলছে 4 আর একটা বলছে 5। এই ব্যাগে মোট আবার এত টাকা আছে, তাহলে 1 টাকার মুদ্রা কত? আচ্ছা, 1 টাকা মানে কত, 100 পয়সা, তাহলে 100 দিয়ে গুণ করে দাও। যদি আমি ধরে নিই 3xটা আছে, 4xটা আছে আর কত 5x আছে, তাহলে আমি 100 দিয়ে গুণ করলে মোট কত আছে সেটা বেরিয়ে যাবে। আর 25 পয়সা মানে 25 দিয়ে গুণ করলে বেরিয়ে যাবে। আর এখানে 50 পয়সা মানে 50 দিয়ে গুণ করলে মোট কত আছে বেরিয়ে যাবে। আর সব কটা যদি যোগ করো তুমি পেয়ে যাবে মোট কত টাকা, 325 টাকা। কিন্তু তাকেও তো পয়সায় কনভার্ট করতে হবে, যদি এই দিকে যেহেতু সব পয়সা করেছি, টাকাকে পয়সা করেছি না 100 দিয়ে গুণ করে, তাহলে আমি বলবো 3 100 300 যোগ 4 25 100, 5 25, এই 5 5 25, 250 এক্স, সব এত এক্স ইজিক্যাল টু তুমি বলবে যে 3 2 5 0 0। তাহলে এগুলো সব যোগ করলে কত হয়, 400 500 600, 6 5 0 এক্স ইজিক্যাল টু 3 2 5 0 0। আচ্ছা, 625 50 দিয়ে যদি কাটো, 325-এর ডবল না 600? তাহলে এই দিকে যদি আমি 100 পড়ে থাকে আমি বলি, তাহলে এইদিকে 2 পড়ে থাকবে, 325 দিয়ে কাটলাম, তাহলে এখানে 100, 325 325 আর 2 শূন্য, আর 325 দুগুণি 650, আবার 2 দিয়ে যদি কাটি তাহলে এখানে হবে কত, 50, 50 দুগুণি 100। তাহলে এক্সের ভ্যালু আমি কি পেয়ে গেলাম কত, 50। চেয়েছে কি 1 টাকার মুদ্রার সংখ্যা। আচ্ছা, 1 টাকার মুদ্রার সংখ্যা মানে প্রথমটা না 3x, তাহলে 3x-এর ভ্যালু আমি কত বলবো, 3x-এর ভ্যালু বলবো 3 5 15, 150টা। অপশান সি হলো সঠিক অ্যান্সার। তারপরে বলছি এর সরলতম মান বের করতে হবে। তাহলে সরলতম মান যদি বের করতে হয় তাহলে আমি কি করব? পরীক্ষার হলে এই ধরনের প্রশ্ন যখনই আসবে, তোমাকে তো আমি অত স্পিড এখনও যেহেতু ইউটিউবে আনতে পারিনি, তাই আমি এটা জেনারেলি করি। আর কি করব, দেখো তুমি এই দুটো থেকে মনে করো 4 যদি কমন নিতে, তাহলে এখানে 1 পড়ে থাকতো আর এখানে 18 পড়ে থাকতো, তাহলে 18 আর 1 কত, 19, তাহলে 4 19 76 একবারে বলে দিতাম। আর 8 আর 6 14 বাদ, তাই তো? এর থেকে অনেক সহজ নিয়ম আছে, কিন্তু এসব যোগ বিয়োগ গুণ ভাগ করার দরকারই পড়বে না, ঠিক আছে? অনেক সহজ নিয়ম আছে, কিন্তু আমি ইচ্ছা করে এখানে বলতে পারছি না। দেখো, আর এইখানে যদি আমি গুণ করি তাহলে 6 দিয়ে 3 6 18 8, আর 6 12 72 73, মাইনাস 5 গুণ 146, 5 6 30 0, 5 14 70 73, ঠিক আছে? তাহলে উপরে পড়ে থাকছে 4 5 6 2, আর 1 বাদ গেলে 62, আর নিচে পড়ে থাকছে 8, তাই তো? 138 থেকে এই 738 থেকে 730 বাদ যাচ্ছে, 2 দিয়ে কাটি 4 দুগুণি 8, 2 দিয়ে কাটি 31 দুগুণি 62, তাহলে 4 দিয়ে কাটি 4 7 28, পড়ে থাকবে 3, 4 7 আবার 28, পড়ে থাকবে 2, 4 5 20, তাহলে 7.75, অর্থাৎ অপশান এ হলো এক্ষেত্রে সঠিক অ্যান্সার। চলে আসি তার পরের প্রশ্নগুলো। বার্ষিক 4% চক্রবৃদ্ধি হারে এত টাকায় হতে কত সময় লাগবে? অপশান দিয়েছে 2 বছর, 3 বছর, 2.5 বছর, নাকি 3.5 বছর। তাহলে 4% হারে, তাই তো? এই ধরনের আমি অঙ্ক যখন করাই আমার ছেলেপিলেদের, কিভাবে করাই দেখে নিতে পারো তোমরা একবার একটু, যে 15
6 2 5, তাই তো? একে বানাতে হবে কত? লাস্টে আমার 6 আছে, তাই না? লাস্টে কত আছে? 6 আছে। তাহলে আমি যদি একটা 4 দিয়ে গুণ করি, 4% যেহেতু বলেছে, দেখো আমি না এই শর্টকাটই করছি, অত বেশি সময় নেই আমার হাতে। দেখো 4 5 20, শূন্য হাতে রাখলো 2, 4 2 8, 9 10, হাতে রাখলো আবার 1, 4 6 24 আর 1 25, 4 15 60, 62। তাহলে এটা হলো। তাহলে পার্সেন্টেজের জন্য দুটো শূন্য কেটে গেল। তারপর আবার যদি 4% দিয়ে আমি গুণ করি, প্রথমে একটা করেছি, আবার একটা 4% দিয়ে যদি আমি গুণ করি, তাহলে 4% মানে আবার 4/100। তাহলে তুমি বলবে যে 4/100 দিয়ে যদি গুণ করো এটাকে, 4 দিয়ে 4 গুণ 25, 4 25 100, আর 4 6 24, 25। তার মানে এইটা গুণ করলে হবে 2500/100। তাহলে কত করে থাকছে? 25। তাহলে আবার যদি আর একটা 4% দিয়ে গুণ করি, তাহলে তুমি বলবে আবার 4% দিয়ে গুণ করবা, তাহলে দেখা যাক কত হয়। 4% দিয়ে যদি আমি গুণ করি, তাহলে আমি পাবো 4 দিয়ে 4 25 100, 4 25 100 মানে 1, তাই তো? তাহলে সুদ যেটা পাবো লাস্টে গিয়ে, সেইটার কিন্তু লাস্ট ডিজিট কত হবে? 1 হবে। সুদ যেটা পাবো একদম লাস্টে, তার লাস্ট ডিজিট কত হবে? একদম 3 বার যদি আমি করি, তাহলে লাস্ট ডিজিট কত হচ্ছে? 1 হচ্ছে। আর এই একটাই যোগ যদি করি, মানে আর কোনো শূন্য বেছে নেই কিন্তু, একটাই যদি যোগ করে দিই, তাহলে লাস্টে কত চলে আসছে? 6। এই যে 6টা পেয়ে যাবে। আচ্ছা যাই হোক, অনেকে হয়তো এটা বুঝতে পারবেন আমার কথাটা। 3 বার যেহেতু গুণ করেছিলাম, তাই হলো তাই হলো 3 বছর এক্ষেত্রে। হ্যাঁ, আমি ভেঙে চুরেই পুরোপুরি করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এটা দরকার নেই। আচ্ছা, তাহলে বলছে যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা কি কনসেপ্ট শিখেছি? 15,625 এর উপরের 1 বছরের সুদ যদি দেখি, আমি প্রথম বছরের সুদ যদি লক্ষ্য করি, তাহলে আমি পাবো এর উপরে 4% যদি করো, একটু আগে আমি দেখেছিলাম 4% দিয়ে যখন গুণ করেছিলাম কত পেয়েছিলাম? 4 দিয়ে 4 25 100, দুটো শূন্য, 4 6 24 আর 1 25, আর হলো 625 পেয়েছিলাম, তাই না? তাহলে ফার্স্ট ইয়ারে 625, সেকেন্ড ইয়ারে আমি পাবো আবার 625, ঠিক আছে? আর এই 625-এর উপরে 4% পাবো সেকেন্ড ইয়ারে, সুদের সুদ পাবো না? তাহলে 4 গুণ 625 যদি করি, তাহলে কত হবে? 25 টাকা হবে। তাহলে এই দুটো যদি, এগুলো সব কটা যদি যোগ করো, তাহলে তুমি পাচ্ছ, আচ্ছা এখানে যদি বিয়োগ করি, তাহলে কত টাকা সুদ পাই একটু দেখে নিই আগে। এখানে কত বিয়োগ করে কত পাই? 5 আর 1 6, 2, 5 আর 2 7, 6 9 হচ্ছে এখানে, আর 15 আর 1 16 17, মানে 1951 টাকা সুদ হচ্ছে। কিন্তু এই দুটো, এগুলো যোগ করে মাত্র 6 6 1200, 1300 আর 25 পেয়েছি। তাহলে আরও 1 বছরের ইয়েতে যেতে হবে আমাকে। 3 নম্বর বছরে তুমি কি পাবে? 625। তাহলে এর সুদ পাবে 3 নম্বর বছরে 25, এর সুদ পাবে 3 নম্বর বছরে 25, আর এই 25-এর একটা সুদ পাবে 4% আকারে, 4 25 100 মানে 1। তাহলে সব কটা যদি যোগ করো, তাহলে এখানে কত পাচ্ছ? এখানে পাচ্ছ 3 6 18, 18 1925 এখানে পাচ্ছ। এই জায়গাটা পাচ্ছ 3 25 75, আর এখানে পাচ্ছ 1। তাহলে 1925 আর 75 এই দুটো যোগ করলে হয়, এখানে কত পাচ্ছ? 2001। 2001 এখানেও কি আমি তাহলে ভুল করলাম কোনোভাবে? 3 6 18, সরি 1875 হয় এটা, এখানে দেখতে ভুল হয়ে গেছে একটু। তাহলে এইখানে 3 6 1875 হয়, 1875, তার মানে 1950, 1950 আর 1 51, 1951। হ্যাঁ, এটাই বলেছিল। তাহলে কত বছর সময় লাগলো? আমি দেখলাম যে 3 বছর করলে 1951 চলে আসছে। ঠিক আছে,
যদিও এইসব অঙ্ক আমি কি বলছি একদম দেখেও করে দেওয়া যায়, ঠিক আছে, সলিউশনে অত বেশি কিছু বলা যাবে না, এক্সট্রা অনেক কথা বলতে হবে। তোমরা যারা আমার সাথে জুড়ে আছো তারা অবশ্যই ম্যাথের বুকের যখন সলিউশন করানো হবে তখন দেখবে যে এই ধরনের অঙ্ক আসলে কিভাবে কয়েক সেকেন্ডের মধ্যে বলে দেওয়া যায় এটা 3 বছর উত্তর হবে, ঠিক আছে। তখন আমি অনেক এক্সট্রা কথা বলবো। 12 বছর আগে রমণের বয়স তার মায়ের বয়সের অর্ধেকের থেকে 6 বছর বেশি ছিল। তাহলে মনে করো এই হলো 12 বছর আগে চলে গেলাম, 12 বছর আগে। তাহলে রামনের বয়স, রামন আর এই দিকে হলো ওর মা মনে করো। তাহলে রামনের বয়স মনে করো যদি এক্স হয়, তাহলে রামনের বয়স তার মায়ের বয়সের অর্ধেকের থেকে 6 বছর বেশি। আচ্ছা, মায়ের বয়স যদি মনে করো 2x হয়, তার অর্ধেক মানে এক্স, তার থেকেও 6 বছর বেশি, মানে 6 যোগ করে দাও। বোঝা গেছে? তাহলে রামনের বয়স ছিল তার মায়ের বয়সের অর্ধেক, তাহলে মায়ের বয়সের যেহেতু অর্ধেক করতে হবে তাই আগে থেকে 2x ধরে নিয়েছি, যার অর্ধেক করলে হয় এক্স, তার থেকেও 6 বছর বেশি, তাই 6 যোগ করে দিয়েছি। এখন থেকে, এবার এখন থেকে বলছে, এখন মানে মনে করো এই যে এটা মনে করো প্রেজেন্ট লাইন, এই এখন থেকে 12 বছর আগে যেমন গেছিলাম, তাহলে এখন থেকে আবার বলছে 6 বছর পর, তাহলে 6 বছর পরে মানে নিচের দিকে যেতে হবে। 6 বছর পরে রমণের মায়ের বয়স রমণের 1.5 গুণ। আচ্ছা, 1.5 গুণ মানে বোঝো তোমরা 3/2। তাহলে তুমি বলবে যে এদের এক্ষেত্রে অনুপাত হবে, মনে করো এক্ষেত্রে যখন অনুপাত তুমি দেখবে তখন কত হবে বলো, রমণের 2 হলে মা হবে 3, এই কথাটা বলতে চেয়েছে। তাহলে এই ক্ষেত্রে এই যে অনুপাতটা 3:2 হলো, এর পিছনের কাহিনী কি, এখানে কত বছর বেড়েছে, 12 আর 6 মোট 18 বছর অ্যাড হয়েছে। এখানেও কত বছর অ্যাড হয়েছে, তুমি বলবে এখানেও দাদা 18 বছর অ্যাড হয়েছে। তাহলে আমি 2x যোগ 18 বলবো, একটা 2x যোগ 18 মায়ের বয়স, আর ছেলের বয়স এক্স যোগ 6-এর সাথে 18 যোগ করলে 8×4 = 14, মানে 24, এক্স যোগ 24 ছেলের বয়স। এইটাই তো অনুপাতে বলে দিয়েছে 3:2, তাই না, 3/2। তাহলে কোনাকুনি গুণ করলেই আমার উত্তর চলে আসবে। 2 দুগুণে 4x থেকে 3x বাদ গেলে x হয়ে গেল, আর 3×24 = 72 থেকে 8 দুগুণে 36 বাদ দাও, তাহলে কত চলে আসছে 36। তাহলে x এর ভ্যালু পেয়ে গেলাম আমি কত, 36। তাহলে রামনের বর্তমান বয়স চেয়েছে, তাহলে এখানে যদি x এর মান বসাই 12 বছর আগে, তাহলে 36 আর 6 42, ঠিক আছে, 36 আর 6 কত হয় 42, আর বর্তমানে মানে কি 12 বছর পরে, আর 12 যোগ করে দাও এর সাথে আরও, তাহলে 12 যোগ করে দিলে কত হবে, 5 × 10 = 54। তাহলে রমণের বর্তমান বয়স কত হলো, 54 বছর। 54 বছর আছে অপশানে, হ্যাঁ আছে, অপশান বি হলো সঠিক অ্যান্সার। এইবার বলছে যে 3481 এর বর্গমূল কত। তাহলে এর বর্গমূল কত সেটা আমাকে বের করতে হবে। দেখো এর যখন রুট করবে, রুট করলে পরে লাস্টে কি আছে, 1 আছে। দেখো 7 7 49-এর 9 হয়, 7 7 49-এর 9 হয়, 3 3-কে 9 হয়, 9 নং 81 হয়। তাহলে যার লাস্টে 1 এলো 9 নং 81, সেটা টিক মেরে বেরিয়ে যাব। এই তো সিম্পল অঙ্ক, এর পিছনে যেন আরও বেশি কোনো সময় নষ্ট করো না। এইবার চলে আসছি আমরা ইংলিশ সেকশানে। ইংলিশ সেকশনটাও খুব গুরুত্বপূর্ণ, তোমরা প্রত্যেকেই জানো। আর ইংলিশগুলো আমি যা যা বলবো, আমাদের ইংলিশ সিরিজটাও তোমরা কিন্তু ফলো করবে, অনেকটা ইমপ্রুভমেন্ট চলে আসবে তোমার, ঠিক আছে। চলো তাহলে ইংলিশ সেকশনটা শুরু করা যাক। কি বলছে দেখো, এরর খুঁজতে হবে প্রথমে, স্পটিং এরর। দ্য কনস্টেবল হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার সিন্স 2 ইয়ার্স। তাহলে এখানে সিন্সে ভুল আছে, কেন সিন্সে ভুল আছে, এই একদম কমন প্রশ্ন, পরীক্ষায় আসলো বলে তুমি দেখো, যখন আমরা বলবো পিরিয়ড অফ টাইম আর পয়েন্ট অফ টাইম, দুটো কথা বুঝতে হবে, এই কনসেপ্টের উপরেই প্রশ্ন আসবে। পিরিয়ড অফ টাইম আর পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইম, এই দুটো কনসেপ্ট মনে রেখো, দেখো তোমার কমন চলে আসলো বলে। পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে ফর ইউজ হয়, আর পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে সিন্স ইউজ হয়। আচ্ছা, এই দুটো মানে কি, আমি যদি বলি 2 বছর ধরে, 2 বছর ধরে, তাহলে তুমি বলবে ফর বসবে। 2 বছর, এখন কোথাকার 2 বছর তুমি তো জানো না, না। কিন্তু আমি যদি বলি লাস্ট 2 ইয়ার, লাস্ট 2 ইয়ার, তাহলে তুমি বুঝতে পারছো যে এখন থেকে লাস্ট 2 ইয়ারে যেতে হবে, লাস্ট 2 ইয়ার, তখন সিন্স, ঠিক আছে। আর স্পেসিফিক না হলে তখন ফর, ঠিক আছে।
আর কোথায় হতে পারে, সিন্স, এটা কোন কোন বছর চলছে, সিন্স মনে করো এটা চলছে হলো 2025, আমি যদি বলি সিন্স 2023 2023, তাহলে সেক্ষেত্রেও সিন্স বসবে, তাহলে একটা বছর উল্লেখ করে দিলে সেক্ষেত্রে সিন্স বসবে। কিন্তু যদি আমি ফর ইউজ করি তখন কখন ইউজ করবো ফরটা, যদি কিনা তুমি বুঝতে পারছো না যে কোন 2 বছরের কথা এখানে বলছে, তাই না, তাহলে সেক্ষেত্রে ফর হবে। তাহলে এটা মনে রেখো, কনসেপ্ট খুব গুরুত্বপূর্ণ। তারপরে 77 দাগের প্রশ্ন কি বলছে, পুলিশ অ্যারেস্টেড হিম অন চার্জেস অফ থেফট, দ্য ওয়ার্ড চার্জেস ইজ, মানে এর পার্টস অফ স্পিচ বের করতে হবে, চার্জেস। তাহলে দেখো পুলিশ কি নাউন, অ্যারেস্টেড কি ভার্ব, হিম কি অবজেক্ট, তাহলে নাউন ভার্ব অবজেক্ট হয়ে গেল, সেন্টেন্স শেষ। এবার যদি সেন্টেন্স তোমাকে জুড়তে হয় মানে বাড়াতে হয়, তোমরা কিসের কিসের সাহায্য নিতে পারো, আমি তোমাদের শিখিয়েছি, কনজাংশন আর প্রিপোজিশন। দেখো এই একটা প্রিপোজিশন আছে আর এ একটা প্রিপোজিশন আছে, তাহলে প্রিপোজিশনের পরে সারা জীবন মনে রাখবে কি ইউজ হয়, প্রিপোজিশনাল অবজেক্ট। তাহলে প্রিপোজিশনাল অবজেক্ট, এটাও প্রিপোজিশনাল অবজেক্ট, ঠিক আছে। আর অবজেক্ট বা সাবজেক্ট হওয়ার ক্ষমতা শুধুমাত্র একমাত্র কার আছে বলো তো দেখি, নাউনের আছে আর প্রোনাউনের আছে। তাহলে এখানে চার্জেস কি হয়ে গেল, নাউন হয়ে গেল। বোঝা যাচ্ছে আমার কথাটা? প্রিপোজিশনের পরে সবসময় অবজেক্ট বসবে, আর অবজেক্ট হওয়ার ক্ষমতা কার কার আছে, নাউন আর প্রোনাউনের আছে, ঠিক আছে। সেই অনুসারে আমি নাউন এখানে অপশন দেখলাম, ঠিক করে বেরিয়ে গেলাম। প্রোনাউন তো ছিলই না, প্রোনাউন কারা হয়, নাউনের পরিবর্তে যে সমস্ত জিনিসগুলো বসে, হি সি, এগুলো হলো প্রোনাউন। ইনডাইরেক্ট স্পিচ করতে হবে, চলো দেখে নিই। দ্য অফিসার সেইড হোয়াই আর ইউ লেট। আচ্ছা, যখনই তোমরা জানো যে ন্যারেশন চেঞ্জ হয় তখনই সবসময় কিন্তু পাস্টে চেঞ্জ হয়, তাহলে আর থাকলে কি হয়ে যাবে, ওয়াজ চলে আসবে, আর থাকলে কি আসবে, ওয়াজ ওয়ার চলে আসবে। তাহলে চলো দেখে নিই কী হবে এর উত্তরটা। 78 দাগ, দ্য অফিসার আস্কড হোয়াই ওয়াজ। আচ্ছা তোমরা তো সবাই জানো যে কোশ্চেন বোধক চিহ্ন থাকলে ফুল স্টপ চলে আসে, আর ফুল স্টপ চলে আসলে ভার্বের পরে গিয়ে কিন্তু তোমার ভার্বের মানে বলতে যাচ্ছি যে যখন ফুল স্টপ চলে আসবে তখন এই হেল্পিং ভার্বটা নাউনের পরে যাবে, এই কথাটা বলতে যাচ্ছি, নাউনের পরে যাবে। তাহলে ওয়াজ যেহেতু আগে চলে আসছে এখানে, তাহলে এটা তো আমি দেখবই না। আমি আরেকবার কথাটা বলি যে ন্যারেশন চেঞ্জ করতে গেলে যখন কোশ্চেন বোধক চিহ্ন থাকবে সেক্ষেত্রে ফুল স্টপ চলে আসবে। আর ফুল স্টপ মানে অ্যাসার্টিভ সেন্টেন্স, তার স্ট্রাকচার কেমন হয়, প্রথমে সাবজেক্ট, তারপরে কিন্তু ভার্ব, তারপরে কিন্তু ভার্ব, তাই না। তাহলে এখানে যেহেতু ভার্বটা আগে ছিল সাবজেক্টের, তাহলে এটা তো আমি দেখবই না। এখানেও দেখো ভার্ব কি সাবজেক্টের আগে দেখবই না। আচ্ছা এইখানে আছে, আর এইখানেও দেখো কি ভার্ব সাবজেক্টের আগে, এও দেখবো না। এই যে টিক মেরে বেরিয়ে গেলাম, ট্রিক্সেই চলে আসবে সব প্রশ্ন। চলে আসি তার পরের সেন্টেন্সগুলোই। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে কারেক্ট সেন্টেন্স বের করতে হবে, এবং এটা একটা দারুণ ইম্পর্টেন্ট কনসেপ্ট, অফলাইন ব্যাচে আমি বারবার করাই এগুলো, যে আই লুক ফরওয়ার্ড টু, এই লুক ফরওয়ার্ড টু হলো একটা ফ্রেজ, লুক ফরওয়ার্ড টু একটা পুরোপুরিটাই একটা ফ্রেজ, আর লুক ফরওয়ার্ড টুর পরে সর্বদা জিরান্ড ফর্ম ইউজ হয়। ইউজ হয় জিরান্ড ফর্ম ইউজ হয়। জিরান্ড ফর্ম মানে কি, ভার্বের সাথে আইএনজি যোগ, ঠিক আছে। তাহলে তুমি বলবে যে আই লুক ফরওয়ার্ড টু, এরপরে দেখো এখানে মিট মানে ভার্বের ফার্স্ট ফর্ম বসিয়েছে, এটা হবে না। মিটিং, এই যে ভার্বের আইএনজি, এটা হয়ে যাবে। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টুই নেই, এখানে মিট রয়েছে, এটাও হবে না। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড, এখানে টুটা হলে এটাও আবার হয়ে যেত, বুঝেছো, এটা ওই জন্য হবে না, টুটা যেহেতু নেই বলে। তাহলে কোনটা হয়ে গেল বুঝতেই পেরেছো। চলো তারপরের কোশ্চেন দেখছি। তার মানে আমি বলতে চাইছি যে লুক ফরওয়ার্ড বা লুকিং ফরওয়ার্ড যাই থাকবে না কেন, ওর পরে কি দেখবে, জিরান খুঁজবে, মানে ভার্বের আইএনজি ফর্ম। বলছে যে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, এভরি রিক্রুট মাস্ট অবে দ্য রুলস। আচ্ছা কমা দিয়ে এই যে ড্যাশ দিয়ে এটাকে কোশ্চেন বোধক চিহ্ন দিয়ে দিয়েছে, তাই তো। তাহলে এই জিনিসটাকে আমরা কি বলি সেইটাকে আগে তোমাকে জানতে হবে। এগুলোকে কোশ্চেন ট্যাগ বলা হয়ে থাকে। কোশ্চেন ট্যাগ মানে প্রথমে এরকম একটা সেন্টেন্স দিয়ে দিল, সেন্টেন্স দিয়ে দিল, তারপরে এরকম ড্যাশ দিয়ে ট্যাগ দিয়ে দেবে, মানে এটাকে ট্যাগ বলে। তাহলে সেন্টেন্স যদি পজিটিভ হয় নিয়ম হলো ট্যাগ হবে নেগেটিভ। আবার উল্টো কথা,
ঠিক আছে, সেন্টেন্স যদি নেগেটিভ হয় ট্যাগ হবে পজিটিভ। আর এখানে যে হেল্পিং ভার্ব থাকবে সেই হেল্পিং ভার্বের সাথেই নটটা ইউজ করবে। আবার এখানে যে হেল্পিং ভার্বটা থাকবে সেটাকে তুমি হেল্পিং ভার্ব যেটা থাকবে হেল্পিং ভার্ব সেটাকে তুমি এইখানে ট্যাগে ইউজ করবে। তাহলে চলো একদম সিম্পলভাবে আমরা এখানে বোঝার চেষ্টা করি। যখন আমরা গ্রামার করব পুরোপুরি তখন আমরা আলাদাভাবে আরও বোঝাবো। এখানে মাস্ট, এখানে হেল্পিং ভার্ব তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে আমি ট্যাগে মাস্ট রয়েছে মানে এখানে পজিটিভ রয়েছে, তাই না? পজিটিভ সেন্টেন্স, এভরি রিক্রুইট মাস্ট অবে দ্য রুলস। তাহলে এখানে মাস্ট নট হবে। তাহলে মাস্ট নট কোন অপশানে আছে? একমাত্র এক অপশানে আছে। কত সহজে তুমি এখানে নাম্বারটা পেতে পারতে, তাই না? যদি এইটুকু সিম্পল কথা শোনো আমার। তাহলে সিনোনিম বলছে অ্যাবসকন্ড। অ্যাবসকন্ড মানে কি? যে কিনা চুপিসারে পালিয়ে যায়। অ্যাবসকন্ড মানে কি? যে চুপিসারে পালিয়ে যায়। তাহলে রান অ্যাওয়ে সিক্রেটলি, এটাই কিন্তু উত্তর হবে এখানে। স্যারেন্ডার নয়, কিন্তু স্যারেন্ডার মানে কি? আত্মসমর্পণ করা, এটা হবে না। তাহলে রান অ্যাওয়ে সিক্রেটলি হবে। চলে আসি ভয়েস চেঞ্জ। আচ্ছা, ভয়েস চেঞ্জের ট্রিক্সও তো আমরা শিখেছি, আগেই আমরা অনেক কটা ভিডিও করেছি। বি প্লাস ভার্বের থার্ড ফর্ম খোঁজাই হলো ভয়েস চেঞ্জের একমাত্র রুল। একমাত্র রুল কি? বি প্লাস ভি1 খোঁজো। তাহলে এখানে বি ভার্ব মানে আর আছে, আর এখানে কি আছে? রেকর্ডিং মানে আইএনজি আছে। আর আইএনজি থাকলে আমি ভয়েস চেঞ্জে কী শিখেছি? আইএনজি থাকলেই বিইং খুঁজবা, বিআইএনজি, বিইং খুঁজবা। চলো বিইং খুঁজি, কটা অপশানে আছে বিইং? এই যে ইজ বিং, একটা বিন, এখানে বিন আছে, বিন তো হবে না। চার বিইং, ও বাবা, এ করা লাগে এসব? কত সহজে তুমি কিন্তু এলিমিনেট করে দিতে পারছো, তাই না? আইএনজি থাকলে বিইং খুঁজবে, ঠিক আছে? আর অ্যামিজার থাকলে অ্যামিজারকেই রাখতে হবে, সাথে বিইং হবে। তার কারণ হলো ভয়েস চেঞ্জে কি হয়? ভয়েস চেঞ্জে কিন্তু টেন্সের কোনো দিন পরিবর্তন হয় না, কথাটা মনে রাখতে হবে। ইজ থাকলে ওয়াশ করে দিও না জানো, কখনোই। ভয়েস চেঞ্জে টেন্সের পরিবর্তন হয় না। ন্যারেশন চেঞ্জের টেন্সের পরিবর্তন হয় এবং সর্বদাই পাস্টের দিকে কনভার্ট হয়, এই কথাগুলো মনে রেখো। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়েছে, এ পারসন হু স্টিল সিক্রেটলি, যে কিনা গোপনে চুরি করে তাকে কি বলে জানো? গ্যাংস্টার বলে না, রবার বলে না, কিডন্যাপার বলে না, বাগলার বলে, বাগলার। হ্যাঁ, যে কিনা একদম চুপিচারে তোমার বাড়ির মানে কোনো কিছু গেট তালা ভেঙে ঢুকে বেরিয়ে মানে নিয়ে চলে যাবে, তাকে বলা হয় বাগলার, ঠিক আছে? তারপরে বলছে যে ফিল দ্য ব্লাঙ্কস কারেক্ট ফেজাল ভার্ব। ফেজাল ভার্ব থেকে একটা প্রশ্ন আসতে পারে, কিন্তু অবশ্যই ফেজাল ভার্ব পড়ে যেতে হবে তোমাকে। দ্য পুলিশ উইল ড্যাশ দ্য সিসিটিভি ফুটেজ টু আইডেন্টিফাই দ্য সাসপেক্ট। এইটা এত ইম্পর্ট্যান্ট একটা ইয়ে দেওয়া হয়েছে, দেখো এই ফেজাল ভার্বের উপরেই পরীক্ষায় না প্রশ্ন চলে আসে। কেননা একটা ট্রেন্ড আছে রাজ্য সরকারের যে এই ফেজাল ভার্বটাই বারবার জিজ্ঞাসা করে দেয়। তাহলে এ বলছে যে গো থ্রু, গো থ্রু হলো এমন একটা ফেজাল ভার্ব যার মানে হলো খুঁটিয়ে দেখা বা খুঁটিয়ে পড়া, ঠিক আছে? তাহলে দ্য পুলিশ উইল কি করছিল? গো থ্রু করছিল। গো থ্রু মানে খুঁটিয়ে দেখছিল। কি দেখছিল? দ্য সিসিটিভি ফুটেজটা, টু আইডেন্টিফাই দ্য সাসপেক্ট, যে সন্দেহবাদী তাকে ধরার জন্য। আর লাস্ট প্রশ্ন আমাদের 85 দাগের, দ্য কনস্টেবল অ্যাক্টেড ড্যাশ দ্য ল। তাহলে কনস্টেবল তুমি তো কিছুদিন পরে হবা, তাই না? এবং তুমি হলো আইনের রক্ষক। তুমি কে? একজন আইনের রক্ষক। তুমি কিভাবে কাজ করবা? অ্যাক্ট করবা। তুমি কাজ করবা অ্যাকর্ডিং টু ল, মানে ল অনুসারে কাজ করবে, ঠিক আছে? লয়ের আন্ডারে থেকে আমরা কাজ করব, সাধারণ পাবলিক। আর তুমি যখন কনস্টেবল হয়ে গেলে তখন তুমি অ্যাকর্ডিং টু ল কাজ করবা। কেউ ওভার দ্য ল নিশ্চয়ই করবে না, বা অন দ্য লও কেউ করবে না, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো তোমরা যারা এখনো পর্যন্ত এই বইটা নাওনি, রেলওয়ে সায়েন্স আর রেলওয়ে ম্যাথ, তারা অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো 9734419357 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে। করলেই তোমাকে সে যত দূরেই তোমার বাড়ি হোক না কেন, আজকে অলরেডি অনেক কটা বই আমরা কিন্তু বাই পোস্ট পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে? তো তোমরাও যারা নিতে চাও, দূরে বাড়ি হলেও কোনো চিন্তা নেই, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। তোমার বই তুমি যেখানেই থাকো না কেন, তোমার বই তোমার কাছে পৌঁছে যাবে, ঠিক আছে? তো আর যারা কাছে আছো তারা তো অবশ্যই কোচিংয়ে এসে নিয়ে যাবে। তোমরা সকলেই জানো সায়েন্সের বইয়ের মাত্র দাম হলো 141 টাকা, আর অ্যারিথমেটিক বইটার দাম হলো 111 টাকা মাত্র, ঠিক আছে? তো তুমি যদি এই প্র্যাকটিস করে যাও তোমার পরীক্ষায়, অ্যারিথমেটিক তো আমি কি বলবো, নিজে একদম মানে গ্যারান্টি দিয়ে বলছি,
ধুরন্ধর বই একটা অ্যারিথমেটিক, যদি কেউ শেষ করতে পারে তারা আর কোনোদিন ফিরে তাকাতে হবে না। আর সায়েন্সের বই একদম রেলের বর্তমান এক্সামগুলোকে মানে টার্গেট করে সেই সমস্ত প্রশ্নগুলোই দেওয়া হয়েছে, ঠিক আছে। আর যেগুলো তোমার একটু বাদতে পারে পরীক্ষায় সেই ধরনের প্রশ্নগুলো দেওয়া হয়েছে। এছাড়া এনসিইআরটি ঘেঁটে আরও ভালো ভালো প্রশ্নও দেওয়া হয়েছে। সুতরাং তোমরা এই দুটো বই কিন্তু নিতেই পারো, ঠিক আছে, মাত্র অল্প কয়েকটা টাকার বিনিময়ে। তো আমরা এই ভিডিওতে যে 3 নাম্বার মক টেস্টটা ছিল সেই মক টেস্টের দুটো সেকশন শেষ করলাম, আর দুটো সেকশন খুব শীঘ্রই আমি আরেকটা ভিডিওতে করে দেখাচ্ছি, ঠিক আছে। থ্যাংক ইউ।